আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে ডাইভার্স FM 102.8-এ। আমি আবারও সবাইকে একটু রিমাইন্ডার করে দিতে চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 07568686863। আপনারা এই নম্বরে শুধুমাত্র আমাদেরকে টেক্সট পাঠাতে পারবেন, এবং আমাদেরকে যদি আপনারা কল করতে চান তাহলে যে নম্বরটিতে কল করবেন সেই নম্বরটি হচ্ছে 01582725500। আমি আবার বলছি 01582725500। আজকে আমাদের কবিতার আয়োজন, আমাদের সাথে দুজন আবৃত্তি শিল্পী আছেন। আমরা শুনবো তাদের কাছ থেকে কবিতা। শুরুতেই আমরা আনোয়ার ভাইয়ের কাছে যাব। ভাইয়া, কি শোনাচ্ছেন আমাদেরকে এখন? অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, 21-এর উপরে অনেক কবিতা রচিত হয়েছে, অনেক পঠিত হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানোর পরে যে কবিতাটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো যদিও এখন গান হয়েছে, কিন্তু এটি কবিতা ছিল, এটা কবিতা আকারে। উনি এটা কবিতা হিসাবেই লিখেছিলেন। আব্দুল লতিফ এটাতে সুর দেন, সুর দিয়ে এটাকে গান করেন, কিন্তু অতটা হৃদয়গ্রাহী হয়নি। পরবর্তীতে অবশ্য আলতাফ মাহমুদ শহীদ উনি সুর দিয়েছেন, এবং তখন ওই যে একটা হামিম ওটাই এই গানটাকে, কবিতাটাকে একটা এমন একটা গানে পরিণত করেছিল, একটা হ্যাঁ, একটা প্রভাত ফেরির গান হিসাবে সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে। তো যাই হোক, সেই কবিতাটা অনেক বড়, এটা আমি পরে আসছি। তারপরে যে কবিতাটিকে আমি খুব প্রাধান্য দেই, এবং অনেকেই এটাকে একটি অনেকগুলো ভালো কবিতার মধ্যে একটি বিশিষ্ট কবিতা বলে মনে করেন, সেটি হচ্ছে কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা। সেটি আমি একটু আবৃত্তি করছি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো, খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এই কবিতাটি আসলে খুব ছোটবেলায় আমার মনে আছে, স্কুলের কম্পিটিশনে আবৃত্তি করার জন্য প্রথম পছন্দের তালিকায় যে কবিতাগুলো ছিল তার মধ্যে একটি কবিতা, এবং আমাদের ছোটবেলায় আমরা যারা মোটামুটি একটু আবৃত্তির সাথে জড়িয়েছিলাম সবাই এই কবিতাটি পড়তে অভ্যস্ত ছিল তখন। আচ্ছা, আমরা এখন যাব আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী উর্মিলা আপু। উর্মিলা আপু, আপনি। ধন্যবাদ ঝুমুর। আমি আসলে আমার যে সদ্য প্রকাশিত যে বই জন্ম মৃত্যু পালকি, সেখান থেকে কিছু
চিন্তন, কিছু আমার কিছু লেখা, এটাই আমি আজকে শ্রোতাদের উদ্দেশ্যে শোনাবো। তো আজকে এই ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষার মাস, আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা আমাদের বাংলাদেশের। তো আমাদের এই লুটনের মধ্যে যারা আমরা বাংলা ভাষাভাষী আছি, তারা আমাদের সাধ্যমতো আমরা এই বাংলা ভাষার যেই জেনারেশন আমরা পারি, সেই জেনারেশন অনুযায়ী আমরা আমাদের মনের তাগিদে বলেন অথবা যে কোনো কিছুর ইয়াতে আমরা এই মাতৃভাষাকে স্মরণ বরণ করি। তো আমি লুটনে আয়োজিত এই একটা বই পড়া প্রতিযোগিতা, যেটা খুব রিসেন্টলি 2-3 বছর ধরে চালু হয়েছে, এবং সেখানে ইয়াং জেনারেশনের তো বাচ্চাদের ইনভলভমেন্ট ছিল। আমার ছেলে তামিম ববির অংশগ্রহণ ছিল। তো সেটার সাধুবাদ দিয়ে, এবং সেই প্রতিযোগিতায় গত বছর তারা খুব সুন্দর ট্রফি জেতার পাশাপাশি বাংলা কবিতা অথবা ইংলিশ কবিতা, বাংলা ট্রান্সলেশন কবিতার যে উদ্যোগ নিয়েছিল, তাদের সাধুবাদ জানাই। আমাদের শুধু বাংলার পক্ষ থেকে বাংলা গানের পাশাপাশি আবৃত্তি, কবিতা আবৃত্তি, বাংলার নানান ধরনের এই কথাগুলো আমরা প্রচার করি, সেটাও আমাদের এটা একটা বড় উদ্যোগ। তো আমি আজকে যেই একটা কবিতা যেটা আমি আবৃত্তি করব, সেটা হচ্ছে শান্তিনিকেতন। What would be the color of peace? What is the nature of the great peace that is felt in the mixture of all colors? Is it possible to grasp the peace or feel it? There was a proverb in childhood that knocked on my ear and through the air and said, "Where is peace in the world? Where is peace?" Daily work, living life, everything we wish to do in peace, isn't it? What does the mind say? I'm sure peace is laughing. I live in the world with happiness and peace. I live in the world with happiness and peace. Someone lives in my heavenly heart forever. একটু বাংলায় শোনাচ্ছি। কথার মাঝে যে অন্তরাল, সেখানেই কিন্তু সত্য নিহিত। কথার মাঝে যে অন্তরাল, সেখানেই সত্য নিহিত। জীবনের অশান্ত প্রবাহে আমি কোথায়? এই পরিবর্তন ধারায় আমি আমাকে দেখছি নিরন্তর সব লুটপাট হয়ে যাওয়া কর্মের ফল। আবারও পুনর্জাগরণ, আদর্শ ভালোবাসায় সাজানো সত্য যুগে বসবাস এখন চিরতরে। পরিচ্ছন্ন চেতনায় বসবাস আমাদের এই সমগ্র লৌকিক অলৌকিক সংসারকে পালন করতে চিরপ্রস্তুত। শান্তির রং কি? সব মিশ্রণে যে মহাপ্রসন্ন শান্তি, সেটাই কি শান্তির রূপ? ধন্যবাদ। Luton's #1 radio station. This is Diverse. আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা শুনছেন শুধু বাংলা, ডাইভার্স FM 102.8-এ, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমরা ফিরে যাব আবারও কবিতায়, শুনবো আনোয়ার ভাইয়ের কবিতা। ভাইয়া কি শোনাচ্ছেন এখন আমাদেরকে? অনেক ধন্যবাদ ঝুমুর তোমাকে। আবার যখন শোনাতে হচ্ছে তখন আসি না কেন আরেকটি আমার পছন্দের কবিতা, একটু ছড়া আকারে লেখা, আল মাহমুদের। হ্যাঁ, সেইটি একটু না হয় চেষ্টা করি আবৃত্তি করবার। কবিতাটির নামই হলো 21-এর কবিতা, আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে।
পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটি কবিতা শুনি। 24 hours a day, 102.8 Diverse FM. শুনছিলাম কবি আল মাহমুদের কবিতা, চমৎকার আবৃত্তি শুনলাম আমরা ওই কবিতাটির। আমরা এখন ফিরবো আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী উর্মিলা আপুর কাছে। উর্মিলা আপু, আপনি কি শোনাচ্ছেন এখন আমাদেরকে? ধন্যবাদ ঝুমুর। আমি প্রথমে বলেছি আমার যে সদ্য প্রকাশিত বই জন্ম মৃত্যু পালকি, বার্থ ডেথ পালাঙ্কুয়েন, এটা থেকে আমি আজকে পড়বো। এখানে বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন আছে। আমি একটা স্টোরি টেলিংয়ের মতন, আমি ফ্রান্সে লাস্ট ইয়ারে লিওন শহরে, যখন আমার খুব ভালো লাগে আমার ঘোরাফেরা এবং আমার কাজও অন্যান্য বিভিন্ন দেশে, লিওন শহরে যখন আমি গিয়েছি তখন আমার হোটেলের জানালা দিয়ে দেখি যে একটা লম্বা গাড়ি না বাস, সেটার নাম হচ্ছে ব্লাবলাকারকে নিয়ে আমি কিছু লিখেছি। আজ সুন্দর স্নিগ্ধ ঠান্ডা সকাল, ফ্রান্সের রাস্তায় চোখে পড়ল হলুদ লাল রঙে ব্লাবলাকার, স্বতঃস্ফূর্ত হাসি মাখা প্রাণ ভরে উঠল আমাদের সময় যাত্রার। অপূর্ব সুন্দর হালকা ঝাঝালো রোদমাখা লিওন শহর। জুনের সেই দিনের এই শহর দুই মলাটে ঘোরাফেরা করছে আমার মননে। শহরের শান্তিময় এলাকায় আমি আর আমার পরিবার হলিডেতে আবেশে সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হয়ে উপভোগ করছিলাম। মলাটের এক দৃশ্যে চলছিল রায়ট, লুটপাট। সেটা কি আমাদের মনে আছে? সে কি ভয়ঙ্কর রায়ট সমস্ত মিডিয়া জুড়ে। সেই সময়টা কিন্তু আমরা লিওনেই ছিলাম। তখন আমার মনে হচ্ছিল আসলে অস্তিত্ব আমাদের কোথায়, আমাদের পরিচয় কি? প্রবাসী নাকি আমরা কোনো ভিন গ্রহের? সেই অস্তিত্বের পরম পাওয়ায় তুলমুল কাণ্ড ছিল আমার মনের ভেতরে। লিওনের যখন আমরা রেডিও টিভি খুলছি শুধু দেখছি আগুন আগুন আগুন। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমরা যেন নির্দিষ্ট কিলোমিটারের বাইরে আর কোনো জায়গায় না যাই। কিন্তু আমার কিন্তু ভালোই লাগছিল, আতিথেয়তার শেষ নাই। 4 তারা হোটেলে আমাদেরকে একেবারে রাজকীয়ভাবে ওরা সম্মান জানাচ্ছিল, যদিও কিন্তু ইংলিশ খুব একটা বলতে পারে না, ফ্রেঞ্চ ভাষায় আতিথেয়তা চলছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। এয়ারপোর্টে নামতেই চোখে পড়ল উপচে পড়া সিকিউরিটি। পরম করুণাময়, তোমার করুণায় যেন সর্বদাই সমাহিত হয় এই বিশ্বে, এই সৃষ্টি বিশ্বে। তামিম ববিকে নিয়ে ফ্রেঞ্চ মুরগির বাগেট খেয়ে নিলাম লাঞ্চে। তারপর ফলের ডেজার্ট এবং ফ্রেঞ্চ কফি খেয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। তারপর শাটেল বাসে করে টাউনে এই পাশে ওপাশে ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম। ফরাসি বাতাস সত্যি দোলা দিয়েছিল মনে সারাক্ষণ। ফ্রান্স আমার একটা অপূর্ব খুব শখের শহর, যেখানে আমার প্রায় যাওয়া হয়। লিওন শহরের স্বচ্ছ বাতাবরণ আমাকে মুগ্ধ করেছিল। আইবিস হোটেলের স্টাফ সেলমা, ওর আতিথেয়তা আমার এখনও মনে পড়ে। কৃতজ্ঞতায় ভরা ট্যাক্সি ড্রাইভার একজন আলজেরিয়ান ব্রাদার, তারও মুখে শুনলাম কিছু দুঃখ এবং সুখের কথা। সুখের চ্যাপ্টারটাই কিন্তু বেশি। সবসময় দোয়া করি লিওন শহরের জন্য, ফ্রান্সের সিটি অফ লাভ। লিওন শহরে লেখা ছিল সিটি অফ লাভ। থ্যাংক ইউ, ধন্যবাদ। শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি সবাইকে ডাইভার্স FM 102.8 এ। আমরা আছি কবিতার আয়োজন নিয়ে, শুনছিলাম চমৎকার কিছু কবিতা এবং সেই সাথে উর্মিলা আপুর লেখা থেকে পাঠ। অত্যাচার, প্রতিবাদ, গুলি, রক্তকণিকার ঝড় ক্লান্ত চোখের ভেতর থেকে বেরিয়ে আসে এভাবেই, রাজপথে মিশে যাবে,
কোদাল দিয়ে আগলে দিতে হবে কঠিন মাটির আর্তনাদ। আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। শুনছেন ডাইভার্স এফএম 102.8, শুধু বাংলা চলছে এবং আমরা শুনছিলাম চমৎকার কিছু কবিতা, সাথে চমৎকার কিছু বাংলা গান। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে, আমাদের সাথে ফেসবুক লাইভে অনেকে যুক্ত আছেন। প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডাইভার্স এফএম 102.8-এ। আমি আছি ঝুমুর আপনাদের সাথে এবং আমরা শুনছিলাম কবিতা, উর্মিলা আপুর কবিতা শুনছিলাম। উর্মিলা আপু আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং বাকি সময় জুড়ে থাকবো আমি, এবং আমার সাথে অবশ্যই আছেন আনোয়ার ভাই। চমৎকার আরও অনেকগুলো কবিতা শুনবো আমরা। ভাইয়া, আপনি এখন কি কবিতা শোনাবেন? না, আমি তো মনে করেছিলাম এবারে তোমার কবিতা শুনবো। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি এখন শোনান, আমি তারপরে দেখি, আমি আরেকটু প্রস্তুতি নিয়ে এরপরে আবার ফিরছি। তাই বুঝি? আচ্ছা, তাহলে আমি আব্দুল গাফফার চৌধুরী, আমাদের শ্রদ্ধেয় গাফফার ভাইয়ের 21শে ফেব্রুয়ারির গানটার কথা বলছিলাম বা কবিতাটির কথা বলছিলাম, সেটি একটু আবৃত্তি করতে পারি, কারণ সবাই এটিকে গান ভাবেই জানে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু এটা যে আসলে কবিতা, এবং এই কবিতাটার পুরোটা তো আর গানে হয়নি, গানে মাত্র দুটো স্ট্যাঞ্জাকে ব্যবহার করা হয়েছে। তো সেটিকে একটু তাহলে বলি। গাফফার ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন ক বছর হলো, 2-3 বছর হলো। ওনার তার মাগফিরাত কামনা করি। উনি একটা বড় মাপের লোক ছিলেন, আর এটি তো গোটা বিশ্বে আমাদেরকে প্রভাত ফেরির গান হিসেবে সবার মুখে মুখে, এবং এই গানটি 12-14টি ভাষায় গাওয়া হয়েছে। আমাদের এখানে একজন আছেন, আমাদের সাথেই মানে থাকেন সবসময়, বলতে গেলে লুটনে থাকেন না, কিন্তু উনি গানের শিল্পী, ডক্টর রুকসানা সাফা। আমাদের পূর্বাচলের একটি অনুষ্ঠানে 14টি ভাষায় উনি এই গানটি গেয়েছেন। খুবই ভালো লাগে এই গানটি 14টি ভাষায় যখন শোনা যায় আর কি। যাই হোক, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, কাল বৈশাখীরা জাগো, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না 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 না, খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, এমন সময়ে ঝড় এলো, এক ঝড় এলো যেন খেপা বুনো। সেই আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরণ ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁটে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমার বয়স তখন কতই বা,
4 কিংবা 5। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের করে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, কাজলা দিদি, সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলায় শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধগলি। সেই অন্ধগলির 11 বি নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরের দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান। আমি, যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইল, ভাড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম। সবাই বলছিল ঢাকায় নাকি গুলি চলছে। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়ামের স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমার ভূতপূর্ব বাঙালি জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, তাদের মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা নিতান্তই একটি বিদেশি ভাষা। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে আমি কোনো লজ্জা দেখিনি, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন শিকড়বিহীন এক চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে।
আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। At the heart of your community, this is Diverse FM. শুভ সন্ধ্যা আরও একবার, এবং শুনছেন শুধু বাংলা ডাইভার্স FM 102.8। বিরতির আগে আমি একটি কবিতা পড়ছিলাম, সেই কবিতাটি হলো সৃজন সেনের কবিতা মাতৃভূমির জন্যে। আমি চেষ্টা করেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আবার ফিরে যাব আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী আনোয়ার ভাইয়ের কাছে। ভাইয়া, এখন আমরা কি শুনবো? কবিতা শুনবো নাকি অন্য কোনো কিছু? আচ্ছা, আমি এবার হাসান হাফিজুর রহমানের একটা কবিতা থেকে একটু আবৃত্তি করছি। আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে হার কি করে এই গুরুভার সইবে তুমি কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক, মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচিয়ে উঠবে। সালাম, রফিক উদ্দিন, জব্বার, কি বিষণ্ণ থোকা থোকা নাম। এই এক সারি বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্যে তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি। কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে, যারা কোনো দিন মন থেকে মুছবে না, কোনো দিন কাউকে শান্ত হতে দেবে না। যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কথা কণা করে ছড়িয়ে দিয়ে গেল। দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে। শেষবেলায় আরও একবার, শেষবেলা বলতে আমরা আসলে এক অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আর অল্প কিছুক্ষণ আপনাদের সাথে থাকব। আপনারা শুনছিলেন শুধু বাংলা ডাইভার্স FM 102.8-এ। আমি ঝুমুর ছিলাম আপনাদের সাথে, আর কিছুক্ষণ থাকব। এবং আমরা শেষ দিকে এসে যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা আসলে আজকে একটু যান্ত্রিক গোলযোগের কারণে অনেককে দেখতে পাচ্ছি না। যেমন আমরা ফারিজাকে দেখেছিলাম কিছুক্ষণ আগে, বাট এখন আর খুঁজে পাচ্ছি না। ফারিজা ছিল আমাদের সাথে। তারপর হোয়াটসঅ্যাপে আলামিন লুটন থেকে উনি বলেছেন, চমৎকার কবিতা আবৃত্তি, ক্ষণিকের জন্য দেশে ফিরে গেলাম। ধন্যবাদ আলামিন আপনাকে, আপনি আমাদের সাথে আজকে শুরু থেকেই ছিলেন। এবং আপনারা চাইলে এখনও আমাদের সাথে আরও, যদিও সময় কম, তাও আপনারা চাইলে আমাদের সাথে এখনও যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 07568686863 এই নম্বর। আমরা শুনবো আনোয়ার ভাইয়ের কাছ থেকে আরও একটি কবিতা। ভাইয়া, এখন কি কবিতা শোনাবেন? অভিশাপ দিচ্ছি, শামসুর রহমানের কবিতা। আমার ভীষণ পছন্দের একটি কবিতা এই কবিতাটি। ভাইয়া না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই
আপন জনেরই লাশ দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি। নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্যে অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙ্গে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে দিতে, অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিদীর্ণ গলায় নিয়ত বেড়াকে বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। শুনতে শুনতে অর্থাৎ অনেকগুলো কবিতা এবং অনেক কথা এবং চমৎকার একটি আড্ডা আজকে হলো। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। বিশেষ করে আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে আসলে আমি খুব অবাকই হয়েছি এখানে এসে, যে এত ভালো বাংলা বলতে পারেন একটা মানুষ, এত বছর ধরে এখানে আছেন এবং এত সুন্দর আবৃত্তি করেন এখনও। এটি আসলে আমাকে খুব ভাবাচ্ছে যে আমরা আসলে চেষ্টা থাকলে মানুষ সব পারে। আপনি আপনার ভাষায় কথা বলার যদি চর্চা অব্যাহত রাখেন তাহলে আপনার পক্ষেও সম্ভব, সবার পক্ষে সম্ভব। এবং ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের এখানে আসার জন্য এবং চমৎকার কিছু কথা এবং কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের এবং আমরা একটি দীর্ঘ বিরতিতে যাব, পুরো রোজার মাস। তারপরে আমরা ঈদের একটি চমৎকার আয়োজন মিলন মেলা, সেটি নিয়ে ফিরবো 6 এপ্রিল। সেই অনুষ্ঠানে অনেক অনেক মজা হবে, আড্ডা হবে, গান শুনবো আমরা সবাই মিলে। এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে লাইভে যারা আমাদেরকে দেখেছিলেন, নিশ্চয়ই আপনারা তখন আমাদের সাথে আবার যুক্ত হবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এবং ভাইয়া আপনি শেষ বেলায়। হ্যাঁ, খুবই ভালো লাগলো ঝুমুর তোমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে সঙ্গ দিতে পেরে। আমরা কথায় কথায় অনেকগুলো কথা বলে ফেলেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আশুক ভাইকে ধন্যবাদ। আশুক ভাই আমাকে ইনভাইট করেছেন আজকের এই অনুষ্ঠানে আসবার জন্যে। আর এটা তো আমার নিজেরই একটা কারণ শুরুতেই আমরা শুরু করেছিলাম একসাথে এই ডাইভার্স এফএম। আমি অনেক দিন এই বাংলা প্রোগ্রাম চালিয়েছি, কিন্তু সেটাও বেশ কিছু আগের কথা। যাই হোক, আজকে আবার আসতে পেরে তোমার সঙ্গে একসঙ্গে অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কবিতা আবৃত্তি এবং কথা বলে খুব ভালো লাগলো। শ্রোতারা যারা আমার এই কবিতা শুনেছেন বা আমাদের কথোপকথনগুলো শুনেছেন, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে বিদায় বেলায়। ভালো থাকুন সবাই। যেতে যেতে আমরা শুনবো আরও একটি দেশের গান, একটি গল্প শোনাবো আজ।